আমি আমি যদি এই পর্যায়ে আমরা আলোচনাটা একটু বিস্তার করব, আমি যদি এই পর্যায়ে শুধু আপনার কাছ থেকে এই প্রসঙ্গটাতে একটু যাই যে জুলাই আগস্টে আওয়ামী লীগ পতনে যারা কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ তো অবশ্যই নারী ছিলেন, কিন্তু তার মধ্যে একটা বড় অংশ মনে করছে যে নারীদের ঘরে ফিরে যেতে হবে। শুরু হয়েছে মোরাল পুলিশিং, নানা রকমভাবে বলা হইতেছে যে এইটা করা যাবে এইটা করা যাবে না। জাতীয় নাগরিক কমিটির কি এই ব্যাপারে একটা সুস্পষ্ট অবস্থান আছে যে আসলে বাংলাদেশে মেয়েরা কিভাবে চলবে, কিভাবে ফিরবে, কি করবে, সেই ব্যাপারে কি আপনাদের কোনো মানে আলাদা দৃষ্টিভঙ্গি আছে যে এইভাবে করতে হবে, অবশ্যই চলতে হবে? সেটা কিরকম যদি একটু অবশ্যই বলতেন। এখানে আমরা আমরা বারবার একনলেজ করছি যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা চারটি ধাপে আমরা যদি দেখি যে অভ্যুত্থানের মধ্যে নারীদের অংশগ্রহণ কি মাত্রায় ছিল। প্রথমত 14ই জুলাই বাংলাদেশে আওয়ামী লীগ তার ফ্যাসিস্ট কাঠামো প্রতিষ্ঠা করার জন্য যেই ন্যারেটিভ স্ট্যাবলিশ করেছিল সেই ন্যারেটিভকে ভেঙে হলের মেয়েরা বেরিয়ে এসেছিল। এটা ছিল তার প্রথম রাজনৈতিক স্ফুরণ। এইটার মাধ্যমে এই ন্যারেটিভকে ভাঙার মাধ্যমেই আসলে এই অভ্যুত্থান সংগঠিত হওয়ার মুখে এসে আমরা দাঁড়িয়েছিলাম। পরবর্তীতে আমরা যখন অভ্যুত্থান সংগঠিত হতে দেখি তখন আমরা নারীদেরকে দেখি একদম সম্মুখ যোদ্ধা হিসেবে, নট পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই না, একদম ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে। এবং তার পরবর্তীতে একই সাথে ওই অভ্যুত্থানের সময় আমরা কেয়ারার, প্রোভাইডার এবং শেল্টার গিভার হিসেবে আমরা তাদেরকে দেখেছি। এবং এখানে এখানে আমরা এখন পর্যন্ত 3টা ভাগ দেখলাম, কিন্তু অভ্যুত্থানের পরে অভূতপূর্ব ভাবে আমরা দেখেছি যে যেই নারীরা সম্মুখ ভাগে যোদ্ধা হিসেবে ছিলেন, কেয়ারার, প্রোভাইডার ছিলেন, তারা নিজস্ব ট্রমাটাইজিং যে জায়গাটা তার ছিল, আমরা সকলেই এক ধরনের ট্রমাটাইজিং জায়গায় ছিলাম, কিন্তু আমাদের বাংলাদেশের নারী শিক্ষার্থীরা এবং অনেক ক্ষেত্রে বয়স্ক এবং গৃহিণী নারীরা ঘর থেকে বেরিয়ে এসে তারা এই যে আহত এবং শহীদদের লিস্টটা করেছেন, আমি একটু শেষ করি খালেদ ভাই, তারা লিস্ট গুলো করেছেন এবং তাদের ট্রমাটাইজিং যে এক্সপিরিয়েন্স সেটাকে উতরে গিয়ে তারা এই লিস্ট গুলো করেছেন। তাদের সাহায্যেই বেসিক্যালি এখন যে রাষ্ট্রীয় পদক্ষেপে যে লিস্টটা করা হচ্ছে তাদের যে বেসিক স্ট্রাকচার ছিল সেটার উপরে দাঁড়িয়ে কিন্তু এটা করা হয়েছে। তো নারীদের এখানে অংশগ্রহণের, বাংলাদেশে এই যে নতুন যে পলিটিক্যাল পার্টি এসেছে এনসিপি, তারা বাংলাদেশের নারীদের এই অভ্যুত্থানে অংশগ্রহণ সেটা প্রত্যেকটি ডিটেইলিংকে আমরা এক্সপ্রেস করি এবং প্রত্যেকটি ডিটেইলিংকে আমরা একনলেজ করি। এবং এই ডিটেইলিং এর মাধ্যমে আমরা বলি যে বাংলাদেশের নারীদের যেই পলিটিক্যাল এজেন্সি সেটা এই 4টি ভাগে আমরা যদি দেখি, ভবিষ্যতেও যখন নারীরা নেতৃত্বের জায়গায় আসবে এই 4টি জায়গায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। আমি আর একটু পরিষ্কার হওয়ার জন্য বলি যে আপনাদের দল কি মনে করে নারীদের কোনো একটা নির্দিষ্ট পোশাক তার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত বা পোশাকহীনতা বাধ্যতামূলক হওয়া উচিত? আপনি কি মনে করেন যে নারীদের তার নিজস্ব পোশাক, নিজস্ব আচরণ, উনি কোথায় কি খাবেন, কি পান করবেন, সেটা স্বাধীনতা থাকা উচিত, না সেই স্বাধীনতাটা কোনো না কোনোভাবে লিমিটেড হওয়া উচিত? মনে করেন যে যেহেতু আপনাদের দলটা নতুন করে আত্মপ্রকাশ করছে, এই দলের আদর্শ এবং নানাবিধ বিষয়বুদ্ধি তাত্ত্বিকভাবে অনেকটা জায়গা হতে পারে, আমরা যদি স্পেসিফিক এই জায়গাটার মধ্যে থেকে আসি যে আপনারা কি মনে করেন যে নারীর একটা নির্দিষ্ট চেহারা থাকা উচিত এবং সেটা কোনো না কোনোভাবে পুরুষদের থেকে আলাদা হওয়া উচিত? আপনারা কি মনে করেন? দেখুন, এখানে আমি যেটা বলছিলাম প্রথমে, বিভাজিত করার যে প্রক্রিয়া আছে রাজনৈতিকভাবে, এখানে এই ধরনের প্রশ্ন মানে এই যে পোশাক এবং হচ্ছে চলাফেরা, বেসিক্যালি নারীদেরকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে বা এই ধরনের বাতাবরণ, একটা তথ্যের বাতাবরণ তৈরি করে এমন ভাবে পোট্রে করা হয় মনে হয় যেন এখানে নারীদের বিপক্ষে সকল মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু এটা একটা ছোট্ট গোষ্ঠী। বরঞ্চ এই আসিয়ার যে ঘটনাটা আমরা দেখলাম, এটার মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য শঙ্কিত, বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য সামাজিক বলয় কিভাবে তৈরি করতে হবে সেটার জন্য তারা কাজ করতে উদ্গ্রীব। আমরা বারবারই এই জায়গাগুলো দেখি, কিন্তু এই জায়গাগুলো আমরা একনলেজ না করে আমরা বরঞ্চ যেটা দেখি যে যেভাবে আসলে বিভাজিত করা যাবে সেই বক্তব্যগুলো আমরা বারবার এখানে তুলে আনা হয়। এবং তাতে সামান্তা, আমি আসলে বিভাজনের জায়গাটা যাইতেই চাচ্ছিলাম না, সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এইটা মনে করে কিনা আমি কোনো বিভাজনের মধ্যে, আমি অনেক ধরনের প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি, কিন্তু প্রেসক্রিপশন এমন আসতেছে যে ধর্ষণ হইতো না যদি না সে একটা মাহারাম রেনে চলাফেরা করতো, ধর্ষণ হইতো না যদি না তার একটা পোশাক ঠিক থাকতো, ও এখানে এই দুষ্টামি করতেছে, সিগারেট খাইতেছে, তারা মারা ঠিক আছে। আমি বলতেছি হচ্ছে এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থাটা কি সেটা আমি বুঝতে চাইতেছি। খালেদ ভাই, একটা রাজনৈতিক পার্টি কখনোই এই ধরনের একটি বিষয়ে মন্তব্য করে না, তাদের মন্তব্য হয় ওভারঅল জনগোষ্ঠী কেন্দ্রিক। আমরা যখন নারীদের পোশাক আশাক কি হবে, পুরুষদের পোশাক আশাক কি হবে,
শিশুদের পোশাক আশাক কি হবে, এই সবকিছুর জন্য যদি প্রয়োজন বোধ করি আমরা জাতিগতভাবে, তাহলে আমাদের জন্য বোর্ড গঠন করে দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে সেটা পৃষ্ঠপোষকতা দেওয়া হোক। আমরা তো এটা এইভাবে আর্গুমেন্ট করার বিষয় না। পার্টিগতভাবে আমরা মনে করি দায়িত্বশীল ভাবে যে কোনো বিষয়ের আর্গুমেন্ট যদি হয় দায়িত্বশীল ভাবে করা উচিত, এবং সেখানে আমার ব্যক্তিগত মতামত আমি কারো উপর চাপিয়ে দিতে পারি না। যারা এই বক্তব্যগুলো টুকরো টাকরা ভাবে দিচ্ছেন তারা বেশিরভাগই তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সেগুলো দিচ্ছেন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি কোনো কিছুর বিষয়ে জাতীয় ঐক্যমত প্রয়োজন হয়, এটা শুধু পলিটিক্যাল ইস্যু হতে হবে নট নেসেসারিলি। যদি পোশাকের বিষয়ে আসেন, ধরেন যে পুরুষের পোশাক কি হবে, নারীদের পোশাক কি হবে, শিশুদের পোশাক কি হবে, এই বিষয়ে আমাদের একটি ন্যাশনাল কনসেনসাস আমরা ডেভেলপ করতে চাই, তাহলে এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হোক। সেখানে অ্যানথ্রোপোলজিস্ট থেকে শুরু করে বায়োলজিস্ট এবং হচ্ছে যারা পোশাক ডিজাইনার আছে এবং যারা হচ্ছে আরো যারা গবেষক আছেন সকলকে ইনক্লুড করা হোক। আসেন আমরা আলাপ করি মানুষ পোশাক আশাক পরবে। সামান্তা, ব্যর্থতাটা মনে আমারই, আসলে আমি প্রশ্নটা বুঝতে পারতেছি না। আমি জানতে চাইতেছি জাতীয় নাগরিক পার্টির চোখে নারী আর পুরুষ দুইটা আলাদা অস্তিত্ব কিনা? ওকে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বারবারই বলেছি যে আমরা মনে করি যে বাংলাদেশের নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক, জনগোষ্ঠীর কিছু পরিচয় আছে, জাতিগোষ্ঠীর কিছু পরিচয় আছে, সেটা ছাপিয়ে গিয়ে আমাদের নাগরিক মর্যাদাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। যদিও এখন এমন বাস্তবতা আছে, আমরা মনে করি যে এখানে নারী সেল, নারী উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো, এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয়, কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে, এখনো সেই বাস্তবতা আছে, নারীদের সেই ফিল্ডের বাস্তবতা আছে। এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু স্পেশালাইজ উইং প্রয়োজন হয়, কিছু স্পেশালাইজ জায়গা প্রয়োজন হয়। আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদেরকে 25% উইমেন বা 33% উইমেন রাখতে হবে, এটা আমাদেরকে জোরপূর্বক আর বলতে না হোক। যে কোনো লিস্ট করার সময়, যে কোনো নিয়োগের লিস্ট, নারী ও পুরুষ, জাতীয় নাগরিক পার্টির চোখে নারী ও পুরুষ সমান কিনা? নারী ও পুরুষ শুধু সমান না, এখানে নাগরিক মর্যাদার আন্ডারে আমি বারবার বলছি, এখানে ওয়ার্ল্ড যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে দেখেন, তাহলে যদি আপনি মডার্ন স্টেট হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে যদি মডার্ন স্টেটের আমি নাগরিক পার্টির আমি বাংলাদেশ হিসেবে কি করতে চাই না চাই সেটা আমি চাই না, জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটা বলেন। আমি একদমই বলছি নারী পুরুষ সমান। যদি আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান, সেভাবে নাগরিক পার্টি আসলে নারী পুরুষ বলেন এবং যত রকমের নাগরিক আছে সকলকে একই আমব্রেলার নিচে বিচার করবে, এবং কারো নাগরিক মর্যাদা কোনোভাবে যদি ভুলুণ্ঠিত হয় সেটার বিপক্ষে নাগরিক পার্টি দাঁড়াবে। এবং সেই ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে কোনো বিভেদ আপনারা দেখছেন না জাতীয় নাগরিক পার্টি? আমি বলেছি এখানে বাস্তবতা আছে, আমি বারবার বলেছি এখানে বাস্তবতা আছে। এখনো আমার কি মনে হয় যে 2025 সালে, সামান্তা 2025 সালে আসে কি প্রশ্নটা এত কঠিন যে এটা আসলে বাইনারিতে জবাব দেওয়া যায় না যে নারী আর পুরুষ সমান কি সমান না? ভাই আমি এটা বাইনারি পলিটিক্স এর মধ্যে আজকে 53 বছর ধরে আমরা আছি, বাইনারি পলিটিক্স এর মধ্যে আমরা 53 বছর ধরে আছি। আমি আপনাকে প্রশ্ন করেছি নারী আর পুরুষ আপনি সমান দেখেন কিনা আপনার পার্টির চোখে? এই বাইনারিতে আপনি আসতে পারবেন না, এই বাইনারিতে আপনি আসতে পারবেন না। এবং এইসব জায়গা থেকে কখনোই বাইনারি ভাবে যে কোনো উত্তর দেওয়া দায়িত্ব জ্ঞানহীনতা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বাইনারিতে না দিয়ে আপনি টারশিয়ারি ভাবে দেন যে নারী আর পুরুষ আসলে সমান না, নারী আর পুরুষ সমান। আমরা এই জায়গার মধ্যে ভাবে দিয়েছি, আমি বলেছি যে কনসেপচুয়ালি নারীকে আমরা কিভাবে দেখি এবং আমরা তার মর্যাদা নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে পারি। আমি আপনার উত্তরটা বুঝতে পারি নাই, আমি আবার আসবো আপনার কাছে। আপনি দেখি যে যেসব দেশে আইন কানুন আছে বলে আমরা জানি সেসব দেশের মধ্যেও কিন্তু আসলে এই ধরনের ঘটনা অনেক ঘটে, কিন্তু নাগরিকরা এক ধরনের শান্তিতে থাকে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না, এরকম ঘটনা যাতে রোধ করা যায়, সেজন্য বাচ্চাদের প্রতি সহিংসতা যাতে দূর করা যায় সেজন্য আসলে অনেক স্টিং অপারেশন হয়, তাদের অনেক শাস্তি হয়, তাদের আসলে যে একবার ধরা পড়ে সে সামাজিক এবং আইনগতভাবে খুবই অপাঙ্ক্তেয় লোকে পরিণত হয়, তার জন্য সারা জীবনের এটা। কিন্তু বাংলাদেশে এইটা আমরা দেখি না কেন? আমি এই প্রশ্নটা আপনাকে করে রাখতে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে এই ফিলিংটা নাই কেন যে রাষ্ট্র এটাকে ঠিক করবে? একটা পক্ষকে কেন বলতে হয় যে কোরআনের ল দিয়ে যদি ধর্ষণের আইনের বিচার করা যাইতো বা নারীর প্রতি সহিংসতা হলে এটা থাকতো না? আরেক পক্ষকে কেন বলতে হয় যে একটা সামারি ট্রায়াল করতে হবে, যেখানে বাংলাদেশের মতো একটা দেশে? আপনি এইটা আমাদের যদি একটু বলেন, আমরা একই প্রশ্ন নিয়ে আসলে মানে কাছাকাছি প্রশ্ন আমরা সামান্তার কাছে যাব যে আসলে এই যে
এরকম একটা ঘটনার পরে এই যে প্রতিবাদ, এই যে আন্দোলন, এইটার মধ্যে আসলে নাগরিক পার্টি এটাকে কিভাবে দেখে, সামান্তা এটাকে কিভাবে দেখে, এবং আমরা আপনার কাছেও জানতে চাইবো যে প্রফেসর স্নিগ্ধা, যে এটা আসলে কি করা উচিত, আইডিয়ালটা আসলে কি করা উচিত। আমি সামান্তার কাছে প্রশ্নটা এইভাবে করতে চাই যে ধর্ষণ বিরোধী পদযাত্রায় 12 জনের বিরুদ্ধে যারা মামলা করেছে তারা বাম সংগঠনের সাবেক নেতাকর্মী, এবং এইটাকে আসলে এরা বাম নাকি আবার এটাকে বলা হচ্ছে যে আলট্রা রাইট, কারা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতেছে, তারা আসলে কি দেখতে চায়, মোরাল পুলিশিংটাকে আসলে যে জাতীয় নাগরিক পার্টি আসলে কিভাবে দেখতেছে। মোরাল পুলিশিংয়ের মধ্যে কিন্তু শুধু নারী নাই সামান্ত, আপনি জানেন আমি গতকাল দেখতেছিলাম যে বাংলাদেশে একটা জেলায় প্রকাশ্যে ভিডিও করে একটা লোক খাচ্ছেন, তাকে বের করে এসে কান ধরে উঠা বসা করা হচ্ছে। এইসব ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি? মানে মানে আমি তো জীবনে এরকম শুনি নাই, নাকি শোনা গেছেও এইটাই করা উচিত, আমি জানি না আসলে। প্লিজ এনলাইটেন মি, আমাকে একটু বলেন সামান্তা, যে মোরাল পুলিশিং, এবং সেটা শুধু নারীদের এগেনস্টে না, খাদ্যরত অবস্থায় রেস্টুরেন্ট থেকে একজনকে ধরে নিয়ে এসে কেন তুমি রোজা করলা না, কান ধরে উঠবস করো, এইসব ক্ষেত্রে আপনাদের অবস্থানটা যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। এখানে আমরা যে ভিডিওটার কথা আপনি বললেন, প্রথমত আমরা যদি দেখি বাংলাদেশে আওয়ামী লীগ যখন তার ফ্যাসিস্ট কাঠামোর প্রতিষ্ঠা করার জন্য যে কি কি টুলস ব্যবহার করেছে, যদি আমরা দেখি যে তারা সামাজিকভাবে আমাদের যে বোঝাপড়ার জায়গাটা সেটাকে নষ্ট করেছিল, সেটা যদি নষ্ট না হতো তাহলে হচ্ছে এই এই জায়গাটা তৈরি হতো না। আর আমরা এডিশনালি যদি দেখি যে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তার পরিচয়টা আপাতত পক্ষে জানা গেছে যে উনি ছিলেন বণিক সমিতির একজন নেতা। এখন বণিক সমিতি বা এই ধরনের সমিতিগুলোতে এখন কারা এসছেন সেটা যদি একটু তলিয়ে দেখা যায় তাহলে বেরিয়ে পড়বে। আমরা তো পার্টি করেছি 1 সপ্তাহ হয়নি, বা আমাদের পার্টি হয়েছে মাত্র 13 দিন হলো, 2 সপ্তাহের কিছু বেশি। তো এই সমিতিগুলোতে কারা আছেন এগুলো একটু চেক করলেই দেখা যাবে যে কারা আসলে এই ধরনের মনার পুলিশিং এর সাথে আগেও যুক্ত ছিল। এই ধরনের ভিডিও কিন্তু আজকে নতুন না, আওয়ামী লীগের সময় অসংখ্যবার এই ধরনের ভিডিও আমরা দেখতে পেয়েছি, এবং এই ধরনের ভিডিওর মধ্যে দিয়ে এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরির জন্য এই ধরনের ভিডিও করা হয়ে থাকে বলে আমরা আমার কাছে বিভিন্ন সময়ে আমি যতটুকু ভিডিওটা দেখে যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে ভদ্রলোক এটা করছেন তিনি দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করছেন। আসলে এটা আমার কাছে মনে হচ্ছে উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করুক, উনি এই ধরনের কাজ করতে পারেন। আমার প্রশ্ন ছিল যে জাতীয় নাগরিক পার্টির এই মোরাল পুলিশিং, রেস্টুরেন্টে খাদ্য গ্রহণ করা অবস্থায় রমজানে, ওনার কথা আপনি বাদ দেন, আমি আপনার সাথে একমত যে এই ধরনের বিভেদ আগে সৃষ্টি করে জাতীয় নাগরিক পার্টির অবস্থান কি, মানে আমি যদি রোজা না রাখি আমি কি রেস্টুরেন্টে বসে খাইতে পারবো, নাকি আমাকে কান ধরে উঠবস করতে হবে? মোরাল পুলিশিং কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আপনার সামাজিক এক ধরনের বোঝাপড়া তৈরি করতে হবে। সামাজিক যদি বোঝাপড়া তৈরি না হয়, যতই আইন করেন না কেন এই ধরনের জিনিস ঘটতেই থাকবে। আমাদের সামাজিক বোঝাপড়া কিন্তু নষ্ট করার জন্য, এটা রাষ্ট্রের করায়ত্ত করার জন্য এক ধরনের প্রক্রিয়া আছে। এখন আমি আপনাকে বলি, আপনি বলেছেন যে মোরাল পুলিশিং এবং যে পুলিশের যে অ্যাকশন গত কয়েকদিন, আপনি এটাও প্রশ্ন করেছেন। দেখুন এখানে আমাদের মুভমেন্টের সাথে, মানে এই যে আপরাইজিং এর সাথে যুক্ত অনেকেই কিন্তু গতকাল গ্রেফতার হয়েছেন, এবং এটার মধ্য দিয়ে পুলিশকে আমরা কিভাবে দেখবো সেটা কিছু, কালকে কিন্তু 2টা ভিডিও এসেছে। এক হচ্ছে যে গত পরশু 2 দিন ধরে, যে এক হচ্ছে যে 12 জনকে গ্রেফতার করার পূর্ব মুহূর্তে, গ্রেফতার করার আগের যে প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসেছে, এবং সেই সাথে একটি ছেলেকে ঘাড়ে ধাক্কা দিয়ে পুলিশ প্রিজন ভ্যানে তোলা, এবং তার একদম ভিডিওর মধ্যে স্পষ্টভাবে তাকে তার অন্যায়ের অধিক শাস্তি দেওয়া, মানে অধিক শাস্তি দেওয়ার অ্যাপারেন্টলি, যদিও এটা আদালতে প্রমাণযোগ্য হবে, কিন্তু অ্যাপারেন্টলি অধিক বল প্রয়োগের মাধ্যমে পুলিশ কর্তৃক গ্রেফতার, এটাও তো আমরা আগের রেজিমে দেখেছি। তাহলে আমরা তো এখানে চেঞ্জটা ওই অর্থে পার্টিকুলার ইস্যু ধরে যদি বলি, এই অর্থে কিন্তু আমরা এই সেকেন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। আবার প্রথম ভিডিওর ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম যে ঘটনাটা ঘটেছে, যে শাহবাগের থেকে তারা চিফ অ্যাডভাইজারের বাসভবনের দিকে বা ওই কোথাও ওই দিকে যাওয়ার তারা চেষ্টা করছিলেন, কিন্তু এখানে আমরা যদি দেখি ধর্ষণ বা এই ধরনের নারীর নিরাপত্তা, এটা একটা খুবই জনগুরুত্বপূর্ণ মানে ইস্যু। সেটা নিয়ে নানান পক্ষের সাথে আমাদের যে আলোচনা তৈরি করার যে স্কোপটা আছে, এই মুহূর্তে রাজনৈতিক যেই স্কোপটা আছে, সেইটাকে আগে কখনোই ছিল। আমরা এখন চাইলে সকল রাজনৈতিক দল
সকল যারা রাজনৈতিক পক্ষ এবং যারা এনজিও যারা কাজ করে তাদেরকে নিয়ে কিন্তু এখন একটা জাতীয় ঐক্যমত্যের জন্য, আমি কমিশনের কথা বলছি না, আমি বলছি জাতীয় ঐক্যমত্যের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। Fantastic. আমরা এই সামান্তা আমি দুইটা বিষয় আপনাকে একটু আলাদা আলাদা প্রশ্ন করি। প্রশ্ন নাম্বার 1 হচ্ছে এই মোরাল পুলিশিং নিয়ে আসলে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থান? মানে আপনারা কি রমজানে মানে হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ রাখার পক্ষে, কেউ যদি খায় তাহলে সেইটার থেকে বের করে নিয়ে এসে কান ধরে উঠবোস করার পক্ষে? খালেদ ভাই, এটা তো আসলে মানে অ্যাবসার্ড যে আমাদেরকে এই প্রশ্নগুলো মানে আমি বলি না, আমি বলি কেন অ্যাবসার্ড, যে আসলে তাহলে পারসেপশনটা কি, মানে পারসেপশনটা কি এরকম যে আমরা এই ধরনের বিষয়কে এন্ডোর্স করতে পারি, এই সম্ভাবনা আছে, এই কারণে প্রশ্নটা ক্লিয়ার করে নেওয়া না। কারণ হচ্ছে যে আমরা একটা পরিষ্কার অবস্থান চাই। আপনার কোনো পারসেপশন থেকে না, পরিষ্কার অবস্থান হচ্ছে আপনি শুধু বলেন যে আপনারা এর বিপক্ষে, তাহলে আমি পরবর্তী প্রশ্নটা করতে পারি। না, বা আপনি যদি বলেন পক্ষে, তাহলে আমি পরবর্তী প্রশ্নটা না। এই পারসেপশন কি হয়েছে জানেন? আমি আপনাদের বলি, গত 53 বছর ধরে পারসেপশন কোনটা কার পক্ষে কখন রাখবো সেইটা হচ্ছে প্রফেসর সিংদা এটা ঠিকই বলেছেন, এটা এক ধরনের পপুলিজম দিয়ে ঠিক করা হয়েছে আগেকার রাজনৈতিক দলগুলা। আপনাদের অবস্থানটা সেই জন্য, আপনারা আমাদের আশা, আপনারা আমাদের লাস্ট বেট যে আপনারা আসলে কোন জায়গার মধ্যে দাঁড়ায় আছেন। দেখেন, আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি, আবার মাহফুজ সাহেব আরেকটা বক্তব্য দেন, আমরা আরেক রকম বুঝি। আপনাদের একটা অবস্থান দেখে আমরা একরকম জানি। নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে, মানে কি বলে, পদত্যাগ করার আগে তার সম্পত্তির হিসাব ঘোষণা করেন, অন্য উপদেষ্টারা কেন করেন না? নাহিদ সাহেবকে যখন একটা বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয় ঢুকে গেল, অ্যাবসলিউটলি, সেই জন্য আমি বলতেছি যে পারসেপশন এখানে কোনো ব্যাপার না। আপনি আমাকে শুধু বলেন যে আপনাদের অবস্থানটা কি। আপনারা কি চান যে রমজানে, যেমন এখানে আমরা জামাতে ইসলামীকে দেখছি যে ওরা স্পষ্ট বলছে যে রমজানে দোকানপাটগুলি বন্ধ রাখতে হবে, কেউ দোকানপাট খোলা রাখতে হবে না। আমরা বলি, আমরা আমাদের জায়গা থেকে যেটা আমরা মনে করি যে কোনো ধরনের মানে কোনো অন্যায়কারী ছাড়া কাউকে পুলিশি কায়দায় বা কোনো ধরনের তার বডিলি হার্ম করা, এটা অত্যন্ত গর্হিত অপরাধ। এই ধরনের এটাকে যদি আমরা মরাল পুলিশিং বলি, তাহলে এটা মরাল পুলিশিং এর বিরুদ্ধে আমরা আছি। না সামান্তা, আপনার বক্তব্য কি আপনি শুনতে পান? আপনি বলছেন অন্যায়কারী ছাড়া, তার মানে যে অন্যায়কারী তাকে আপনারা শাস্তি দিতে পারবেন? আমরা কোনো কিছুই শাস্তি দিতে পারবো না। তাহলে আপনি বলেন যে কাউকে, তাহলে আপনাকে বলেন যে কাউকে দেওয়া যাবে না। আমি বলছি ভাই, শাস্তি দেওয়ার জন্য আছে আদালত। আমরা ট্যাক্স দিয়ে এই আদালত গুলাকে চালাই, আমরা কিন্তু এই আমাদের ট্যাক্সের পয়সা কিন্তু এই আদালত প্রাঙ্গণ গুলাতে আছে। তাহলে আমি কখনোই আমার ট্যাক্সের পয়সা কিন্তু ইনভ্যালিড হয়ে যাক, সেটা আমি তো চাইবো না অ্যাজ এ সিটিজেন। তাহলে আমি চাইবো যে শাস্তি যেখানে হওয়ার সেখানেই হবে। তার মানে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা কি? যদি সব কাজ হচ্ছে যে কেউ একটা গ্রুপ গোষ্ঠী মিলে এই দায়িত্বগুলো হাতে তুলে নেয়, এটার কোনো জায়গা নাই। এখানে যেই বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্টভাবে এখানে বিভাজিত যেই শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য, যারা একত্রিত হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং পরিষ্কারভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে, সেইটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা করা হয়। সামান্তা, আমি আপনার কাছে আবার আসবো। আমি শুধু প্রশ্নটা করি আবার। প্রশ্নটা হচ্ছে, প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, আদর্শিক ধর্মীয় গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয়। কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না, রমজানের পবিত্রতা বজায় রাখুন। জামাত ইসলামী একটা স্পষ্ট অবস্থান নিচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত 53 বছর নিয়ে। এটা কিছু বলেও না, জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরায় পেঁচায় কি জানি একটা বলে, আমি অর্ধেক বুঝি না। এখন ঘটনা হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি 27 বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি। আমার দুর্ভাগ্যজনকভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি, হয় আপনাকে আমি বুঝাতে পারছি না যে এনসিপির আমি কোনো স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না। এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে? আপনাকেও যখন আমি আপনাকে কেন হচ্ছে, আমি আপনাকে পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে, মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন, আমি সাংবাদিকদের কথা বলছি না, সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে হ্যাঁ বা না উত্তর আশা করেন, এইভাবে একটা পলিটিক্যাল পার্টি। আচ্ছা, ঠিক আছে, আপনার অবস্থা পরিষ্কার। পার্টির বক্তব্যসমূহ একটু ভেগি থাকে, আমরা একটু ভেগি থাকে। ভেগের ব্যাপার না, এটা হচ্ছে সকলকে এনকম্পাস যদি করতে না পারে, সকলকে ধারণ করতে না পারে, এটা পলিটিক্যাল পার্টি। আমি আপনাকে সামান্তা, আমি আপনাকে সিউরিটি দিয়ে বলতেছি, আপনি যে এখন যেরকম করে কথা বলতেছেন, অ্যাবসলিউটলি এরকম করে বিএনপি এবং আওয়ামী লীগ কথা বলছে গত 53 বছর আমাদের সঙ্গে। আপনি আমাকে একটা এই যে এখন যে বললেন, আমি ভিডিও না দেখা, আমি আপনাকে বলতেছি তো, আপনি আমি বলছি
আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ব্যাপারে যখন হ্যাঁ না অবস্থানে যেতে হয়, আমি বলছি হ্যাঁ না অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ। এইটা যে কেউ বলেছে এটা আপনি আমাকে দেখায় আমি বলতেছি যে হ্যাঁ না অবস্থান ওকে কোনো কিছু ব্যাপারে আমরা না এমনিতে একটা লাস্ট একটা লাইন বলি, লাস্ট একটা লাইন। আমরা যে সামাজিক, আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে, এটাকে ডিসকার্ড করে, এটাকে আনএকনলেজ করে, এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না। আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ, এগুলো সামাজিক ব্যাপার, এবং সামাজিক ভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয়, এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত, আমরা এটা মনে করি। ওকে, থ্যাংক ইউ আপনাকে। এরপরে তার সন্তানকে আপনারা মা দেখেছেন যে হারিয়েছে, 13 সালে তার যখন প্রতি শাহবাগ আমার চত্বর হলো, অদ্ভুত শাহবাগ রকমের একটা চত্বরটা কেন শোক হয়েছিল? হচ্ছে। সেটা কি সেখান হয়েছিল থেকে ইসলামকে কথাটা আঘাত বলা করার শুরু জন্য, করছি না যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে? যে এই কিন্তু 2025-এ যুদ্ধাপরাধীদের দাঁড়িয়ে শাস্তি দাবিতে আপনি যে আমি ব্লগাররা যা খুশি বাংলাদেশে তা কেন করলো, আল্লাহ তাআলা হাবিব পৃথিবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গালি এটা দিল, খুব স্পষ্ট ইসলামকে আঘাত করতে করলো। চাই যে নারীর তখন যে প্রতি সরকার ছিল তাদেরকে শ্রুতি সহিংসতা, প্রতিরোধ করতে পারত। নারীর প্রতি তারই ধারাবাহিকতায় অসমতার যে বয়ান, সেটা 2013 কোনো সালের 5 রকম মে কোনো প্রকার শাপলা চত্বরে ক্ষমতা আমরা কেন্দ্রিক আন্দোলনে বা কোনো নামলাম। রেজিম সবাই ছিল কেন্দ্রিক না। সহনশীল, শিথিল সেই পন্থা একটা বয়ানের আন্দোলন হয়েছিল, মাত্রা, মানে কিন্তু এই এই যে অসমতার জেনোসাইড বা মাত্রাটা গণহত্যাটা করা আপনার হয়েছে, আমি তো উপস্থিত ছিলাম সকল সেখানে, সময় আমি তো বিরাজমান। পক্ষসাক্ষী। এবং তো সেক্ষেত্রে এভাবে আরো গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে যে ট্যাক্সে, আমাদের যখন ভ্যাটে আপনি অধিক একটা সংখ্যক জনগণের বিশৃঙ্খল ম্যান্ডেট নিয়ে পরিস্থিতি সরকার স্যার তৈরি আপনি ক্ষমতায় কিন্তু থাকবে। স্যার যখন আপনি কিন্তু একটি স্যার একক আপনি কিন্তু আমার পেশি প্রশ্নটা শক্তির আমি জানি না, মানে আমি ক্ষমতার আপনার প্রশ্নটা জন্য বুঝাতে পারছি যখন কিনা। রাষ্ট্রীয় ওকে, কাঠামো ওকে, অনেক বুঝতে বেশি পারছি। সহিংসতার জি মধ্যে স্যার, আপনি বলেন বলেন। তখন ছাত্রদেরকে ত্রাসের অন্যতম টার্গেট গ্রুপ হিসেবে নারী দিবে, থাকে। কোনো শাস্তি নির্ধারণ করবে না। সেক্ষেত্রে তখন তো আমরা এখানে আমাদের আইনকে আমার হাতে তুলে বলতে নিতেই হবে, আমাদের বিন্দুমাত্র তো আর দ্বিধা করার নাই। কিছু থাকে না। আলাপটা কিন্তু স্যার এই equality, আইনকে যে হাতে তুলে নেবেন, আলাপটা এই equality জনটা কি থেকেও আপনি সবচেয়ে কোন বড় বিচার equality। কি তার বিচার করবেন? যেখানে কারণ আমার আমরা ইসলামিক স্কলারদের এমন কাছেই নারী শুনছি যে বান্ধব তার পরিবেশই নাই। বিচারকরা তার সেখানে বিচার আপনি করবে, প্রশ্ন করছিলেন বিচার সমান তো করার দূরের পরে কথা। তার এটার মধ্যে এটা হবে। কন্যা শিশু কিন্তু আপনি রক্ষার বলছেন আন্দোলন হচ্ছে। আইন আপনি হাতে তুলে নেবেন, সমান তো দূরের সেইটা কথা। মানে যেখানে আমার আইন আমি প্রশ্নটা কি করে বিধি, করব আমার ডক্টর আব্বাস, চিন্তা, আমি জানি না, মানে আমার চেতনা, কোনো এইটার জায়গাতেই জন্য আমি আপনি যে ফিটেস্ট শতগুণ লোক পিছিয়ে এটা আপনি থাকি। কিভাবে সেখানে জানেন, মানে এবং আসলে আর কে আসে রিডিং? কোনো নয়া রাজনৈতিক দেখুন, তার প্রথম বন্দোবস্তে জবাব হচ্ছে এই উত্তর কথা গেটে আপনি বলতে এত দেখেছিলেন আমি একা দ্বিধাগ্রস্ত ছিলাম হতে না। হবে, এটা আমার উত্তর গেটে জন্য জনসমুদ্র হয়ে গিয়েছিল, একদম এবং স্পষ্ট। না সেখানে কিন্তু হেফাজতে ডক্টর কারণ সিংদা, হচ্ছে- ডক্টর সিংদা, আমি মীর আমি আমি ইদ্রিস একটু আপনাকে এই নদভী দিকটা সাহেব একটু ছিলেন, দেখতে অসংখ্য বলবো যে আলেম ওলামা ওনারা তো ছিলেন। একটা পলিটিক্যাল আমার পার্টি ফতোয়াটা তারা করবেন, সবাই ওনাদেরও তো একটা সমর্থন করেছে, বাস্তবতা অতএব আছে। এই ফতোয়া আমি বাংলাদেশের একা নই। 90% আপনি যে মানুষ স্কলারদের কথা যদি বলছেন, মনে আদৌ করেন স্কলার পুরুষ কিনা এবং নারী জনগণের নির্বিশেষে আস্থা যে কিনা সেটা পুরুষের একটা দেখার বিষয়। অবস্থান, নারীর তাহলে তো একটা আমি আলাদা বলবো অবস্থান আছে, আমার মত ওনাদের ঠিক পক্ষে কিনা তো এই তা যদি উত্তর, এই অন্য বাইনারিতে স্কলাররা দেওয়া দিবর্ষণ এত করে, সহজও না। আপনার ওনারা আজকে টেবিলে বলবেন যে তাদেরকে নারী ডাকুন, পুরুষ আমাদের সমান, ডিবেটে আসুন। তারা যা ইচ্ছা তাই করতে হবে। আমাকে ইসলামী অধিকার দিন। পলিটিক্সটা তো করতে হবে। আপনি তারা তো কেমনে করবে politics? এর আগে মানুষ না চায়, মানে আমরা শিক্ষক কোথায় হিসেবে হিসেবে যখন যখন আমার আমরা যারা আপনার মতো আমরা এত, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এই যখন মানের এটা আলেম না, 70% লোক না কিন্তু চায়, এটা ওরা অন্য politics এ আলেমদের কেমনে মুখে করবে আমরা এটা? যখন শুনি যে এটা আসলে বিচার করতে হবে, আচ্ছা, কেউ আসলে না, ফতোয়া দেখেন, দিতে আমি পারে, আবারও কেউ বলছি দিতে যে পারে যা না। এবং ইচ্ছা আপনি তাই যখন গল্প না, গল্পটা আরেকজন হচ্ছে ইসলামিক আমার ক্লেরিক, আমরা অধিকারের নাম গল্প, বলতে পারি ডক্টর মিজানুর রাষ্ট্রপক্ষের রহমান কাছে আজহারী, দাবির তাকে গল্প। তাকে ঠিক নিয়েও আছে? বলেন যে তিনি আপনি কাফের, তাকে আসলে পৃথিবীতে দেশ ছেড়ে চলে যেতে হবে। শিক্ষা তখন ব্যবস্থা তখন তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি, জি। populist না, confused আচরণ হবেন করা কেন? শুরু করে। জি। আপনি যার কথা তখন বলেছেন কিন্তু সে কি সভ্যতা বলেছিল আগায় আপনি না। দেখেছেন তার আর বক্তব্যগুলো? রাজনীতি কিন্তু আমরা আমি কিন্তু দেখেছি, নয়া কিন্তু রাজনৈতিক শোনেন, বন্দোবস্তের কথা শোনেন, বলছিলাম। কথা শোনেন। আমরা কিন্তু ওই তাকে বলুন বস্তা সে পচা সে- পুরনো তাকে- সে রাজনৈতিক তো আমার ছাত্র, বন্দোবস্তের তাকে কাছে এই জিজ্ঞেস ধরনের করুন। কিছু প্রত্যাশা করি না। 2007 সালে সে নয়া আমাকে সবক রাজনৈতিক যে দিয়েছে, বন্দোবস্ত, দারুল নাজাত সেই মাদ্রাসায়। আমি তার বন্দোবস্ত teacher, হবার আমি কথা তার ছিল শিক্ষক। এবং তার বরঞ্চ শিক্ষকরাও এটা আমাকে শিক্ষক মানে। ন্যায্যতার হিস্যা। অতএব সে যদি আর ন্যায্যতার দেখুন হিস্যার আপনাকে পিছন কথাই আপনি থেকেই বলতে বলতে হচ্ছে, পারেন আপনি না। সময় দিতে এখন হবে আমাকে। পর্যন্ত এই আপনি কিন্তু বাংলাদেশে বসে আছেন কেন একা, আমার আমার, কিন্তু আপনি যে কয়েক প্রশ্ন হাজার লোক করেছেন বসে এখানে আছে আমার শুধু অপেক্ষায়। আমি নাগরিক একটা পার্টি শিডিউল কেন প্রোগ্রাম বলবো? আমি রেখে কেন বসেছি এই আপনার নয়া জি, বলেন। বন্দোবস্ত, এই যেহেতু আপনার interim মাধ্যমে আমার government-এর মেসেজটা ক্ষেত্রে আমি অনেকের কাছে প্রতিটি পৌঁছাতে পারবো। জি, বলেন। রাজনৈতিক আপনি যে দল, ব্যক্তির নাম দিয়েছেন, প্রতিটি ধর্মভিত্তিক আপনি কি দিয়ে সংগঠন তাকে স্কলার বলবেন? নারীর লক্ষ লক্ষ লোক প্রতি হলে স্কলার তাদের হয়? দৃষ্টিভঙ্গি কি এটা কোনো হবে কথা নয়। সে দ্বিতীয় কথা বিষয়ে হচ্ছে সে স্পষ্ট মুফতি নয়, অবস্থান ফতোয়া দেন না। দেবার অধিকার রাখে মুফতি। আমরা এটা স্কলার কেন হওয়া জানতে এক পারবো জিনিস, না? একদম ওয়াইজ স্পষ্ট, হওয়া এক আমি জিনিস, একদম স্পষ্ট করে মুফতি জানতে হওয়া চাই। আরেক আমাকে জিনিস। আমাকে একটা মানে কথা আমার বলতেই কথা হবে। হচ্ছে আমি কি কি গ্র্যান্ড হেতু মুফতি কারণে বাংলাদেশে তা আমি যে বলছি দেশে না। আপনি এটা বলার গণপ্রজাতন্ত্রী অথরিটি আমার নেই, বাংলাদেশে কিন্তু আমি আমার বসবাস করি, ফতোয়াতে যে দেশের কলম বসাবার সকল মতো 10টা মুফতি আইন আপনি বের করে দেন। শৃঙ্খলা আপনি এখন অন্য মুফতিরা রাষ্ট্রায়ত্ত আইন বলছে না কেন? শৃঙ্খলার অধীনে সেটা রাখেন। একটা সাহসিকতার কেবল এবং বিষয় আছে। কেবলমাত্র সেটা আরো কোনো পারিবারিক তাদের আইনটাকে আপনি প্রতিবন্ধকতা ধর্মভিত্তিক থাকতে আইনের পারে। মধ্যে যেমন আপনি সীমায়িত দেখেছেন
আওয়ামী রেখেছেন। শাসনের সময় আপনি এখন দেশের বলতে অনেক পারেন বড় ব্রিটিশ বড় কোর্টের আলেম কথা, শেখ হাসিনা কিন্তু আমি দালালি আপনাকে করেছেন। বলে প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু, কি কি এটার ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা, আমার উত্তর আমি দিলাম, ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই। ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে, পেনাল কোড আছে, এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে। একটা ব্যক্তির পেনাল কোড স্বাধীনতা, কত সালের? পেনাল কোড আপনি নতুন পেনাল করে কোড কত করেন, সালের? আপনারা ক্ষমতায় আসেন, নতুন করে করেন, যেটা এক্সিস্টিং আছে না, না, সেটার কথাই। এখনকার পেনাল কোড কত সালের? এখনকার পেনাল কোড কত সালের মানে কি? পেনাল কোড তো পেনাল কোড,
পেনাল কোডের তো পেনাল প্রতিদিন কোড কত সালের পেনাল কোড কোডের মধ্যে অনেক চেঞ্জ এটা? আছে। এটা 1858 সালে, এই যে শেখানো পড়ানো বুলির পাশাপাশি এইটাও শোনেন, 1858 সালে যে পেনাল কোড আছে, বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এনাক্টেড হয়েছে গত 54 বছরে, তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে। গড়ে বইটা 1858 সালের, কিন্তু বাংলাদেশের হওয়ার পরে যত আইন আছে, সংশোধনীর মতো আর কি। হ্যাঁ সবগুলি সংশোধনীর চেঞ্জ মতো হয়েছে। আর কি। হ্যাঁ, তো আচ্ছা, যাই হোক, বুঝছি। এখন সেইটা এই এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে, আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা কি মানে যে ব্যক্তি স্বাধীনতার যে সংজ্ঞাটা আপনি দিচ্ছেন, স্নিগ্ধাপা একটু সাইলেন্ট আছেন, অসুবিধা নাই, কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতার যে ফরম্যাটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা? মানে আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি উত্তর পাইনি। আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন প্রশ্নটা, এটা আমি আগে উত্তর দেই। ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই আপনি মাত্র আমারে জিজ্ঞেস করছেন, আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই। ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে, যেটা নাই, ব্যক্তি স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে, আমি বুঝি নাই কায়েম করা মানে বুঝি নাই। আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে, যেমন ধরেন আমার ব্যক্তি Crime স্বাধীনতা করা নাই, আছে। আপনাকে একটা টোকা দেওয়ার জন্য, এই টোকাটা একটা ক্রাইম, আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না। আমি আপনাকে এটা টোকা দিতে পারবো না, টোকা দিলেন, কিন্তু আপনি আমি আমাকে টোকা দিলেন, আমি মনে করলাম এটা একটা ক্রাইম, তাহলে আমি কি করব? না, মনে করলেন না, আমি টোকা দিতে পারবো না, টোকা দেয়াই ক্রাইম। আমি মনে করলাম যে এটা একটা ক্রাইম, সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেয়া তো আসলেই ক্রাইম, আমি আপনাকে টোকা দিতে পারবো না, কিন্তু আমি নিজে নিজে রাস্তায় দ্বারা খাইতে পারবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। রমজান মাস হলো, এটি তো তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ। মানে এই বিষয়গুলো দেখুন, আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্য দিয়ে এটা একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে। কোনো মধ্যস্থতা হয় নাই, আপনি কিন্তু আমার কথা বুঝতেছেন না সামান্তা, আমার কথা বুঝতেছেন না। আমার কথা আপনি বুঝতেছেন না, আমি আর একটু ভালো করে বলি। যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি, যখন আমরা 3 জন মিলে আলাপ করব, আমরা যখন 10 জন মিলে আলাপ করব, কোনো না কোনো বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক। কিন্তু যখন একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান ধরে উঠবস করায় তার পাওয়ার শো করে, এটার কোনো সমতা নাই, এটার কোনো আর্গুমেন্ট নেই, এটা কোনো আলোচনা না। এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আরেকজন লোককে ডমিনেট করতেছে, এটা হচ্ছে এই জিনিস। তার মানে এটা পরিষ্কারভাবে এটা অন্যায়, এটা করা ঠিক হয় নাই। এবং এইটার ব্যাপারে আমি জানতে চাইছিলাম, এটার ব্যাপারে এনসিপির কি অবস্থা? না, এটা এনসিপির অবস্থান তো আমি বললাম, এর চেয়ে ক্লিয়ার আর কোনো মানে আপনারা দুইজনই আমাকে বেশ একটা ট্রায়ালের মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার অ্যান্সার দিচ্ছি না। হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস? যে আমি বারবার বলতেছি যে এইখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে, ক্লিয়ার ডমিনেশন, যেটা কোনোভাবে সমতা নাই। এখন ধরেন আমরা যখন আমাদেরকে এখানে বলা হয় যে আমরা ফাইট করছি ইয়ার সাথে, মানে আওয়ামী লীগের সাথে, এটা একটা অসম লড়াই ছিল, আমাদের ছেলেপেলের হাতে ছিল লাঠি আর ওখানে ছিল বন্দুক আর উপর থেকে এয়ার স্ট্রাইক, তাহলে এটা কিভাবে সমতার ভিত্তিতে? এটা তো লড়াইও না, এটা হচ্ছে পুরো খুন করার জন্য একেবারে আক্রমণ। তা এইটাও একই রকম একটা জিনিস, একটা লোক সে একটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা, পাঞ্জাবি পরা, এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে, তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে একটা খেটে খাওয়া মানুষকে, তার জীবনের গল্প তো কেউ জানে না। এবং সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা, বন্ধ রাখা, কেউ এই ধরনের কাজ করানোর জন্য এটা সাপোর্ট করে কিনা? দুইটা সেপারেট জিনিস। হ্যাঁ খালেদ ভাই, এটা দুইটা সেপারেট জিনিস। আমরা যদি এই জিনিসগুলোকে আলাদা করতে না পারি তাহলে আমরা আচ্ছা বলেন তো, একটু বুঝান। মানে এটা আলাদা জিনিস। আমি বলি, একটা জিনিস হচ্ছে যে আমি যখন বললাম যে আমি ঘটনাটা যখন বললাম যে এখানে একটা মানুষ ডমিনেট করতেছে আরেকটা লোককে এবং তাকে শারীরিকভাবে আহত করছে, এইটা একটা বিষয়, এটা আলাদা। এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে? এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল? এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া দিবে? আমরা কি বলছি যে আমাদের যে আত্মপ্রকাশ, রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না? রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না? এখন আমি না আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে? আপনারা বলবেন যে এটা আপনাদের উইশ, যা থাকবেন আপনার কি ইচ্ছা। আমি আমার উইশ বলতেছি, আপনি কি আমাকে বলতে দিবেন? আপনি বলতেছেন তো, বলেন। আমি বলতেছি তো, এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে, অনেক ধরনের বিষয় আছে, প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয়। এমন করে বোর্ড গঠন করে দিক, এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা হোক। সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না। আমাদেরকে যদি ফ্যাসিলিটেট করতে বলে, আমাদেরকে যদি জনতা সেই দায়িত্ব দেয়, আমরা সেটা করব।
সকল পক্ষ থেকে আমরা আলেমদেরকে নিয়ে আসবো, এক বোর্ডে বসেন, আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে। কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ না বা এটা বলে দিল আর সেটাই হচ্ছে ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে। ধরেন জামাত বলছে যে এটা করা, আমি ধরেন বলতেছি জামাত বলছে এটা করা উচিত না, আমরা বলতেছি এটা করা উচিত, তাহলে বাংলাদেশের জনগণ কি করবে? কার কথা শুনবে? যে যে পার্টি করে সেই পার্টির কথা শুনবে। তাহলে বিভাজন আরো স্পষ্ট করি আমরা। আপনারা এটা বোর্ড করে দেওয়ার পক্ষে যারাই আলোচনা করবে এবং সেটার মধ্যে আলেমরা থাকবে। আমরা মনে করি স্পেশালাইজ যে কোনো বিষয় যখন এইটার মধ্যে আপনি মনে করতেছেন যেটা, আমি মনে করতেছি যে এটা, আমি মনে করি সেটা আপনি মনে করতেছেন এটা স্পেশালাইজড বিষয়, বলতেছি ভাই এটা স্পেশালাইজড আমি বিষয়। মনে করতেছি এটা স্পেশালাইজড বিষয় এবং এইটা আমি রাস্তায় খাবো কি খাবো না, এটা মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না, এটা না, স্পেশালাইজড রাস্তায়- বিষয়। রেস্টুরেন্ট এটার সাথে এটা সম্পর্ক না। এখানে দেখবেন যে রোজা অমুক তমুক অনেক কিছু নিয়ে আসছে এখানে কনসেপ্টের সাথে। আপনি যখন প্রশ্ন করছেন এখন আপনি আরো বেশি সিম্পলিফাইড করে ফেলতেছেন। আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না, আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তর্কে জিতার জন্য। আমি বলতেছি যে সামান্তা লুক, সামান্তা এই যে শুনেন সামান্তা, এই তর্কে জিতা জাতীয় কথা মানে বললেন না। আপনি তর্কে জিতছেন 100-তে 99 পাইছেন, আপনার কথা আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমি ডক্টর স্নিগ্ধার কাছে যাই। ডক্টর স্নিগ্ধা, আমি জনাব আমি সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি, তারা বলতেছেন যে এই দায়িত্ব তারা কেন নিবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি দেখলেন, আশা করি আজকের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু শিখতে পারলেন। আজকের ভিডিওতে ছিলেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন এবং সে কিন্তু ইতিমধ্যে এনসিপি থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শুধুমাত্র জামাতের সাথে জোটে গেছেন এনসিপি, সেই জন্য এনসিপি থেকে সে পদত্যাগ করছেন, সেটি আপনারা সবাই কম বেশি জানেন। এবং আমাদের সাথে আরও ছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ওনার বক্তব্যগুলি কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কতটা যৌক্তিক ছিল কথাগুলি সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, রাজনৈতিক পরিবেশ কী অবস্থা সেটি আমরা সবাই কম বেশি জানি। আমি এখানে প্রত্যেকটি ভিডিওতে একটি কথা বলি, সেটি হচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যদি খুব সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে হয় এবং সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকেই কাজ করতে হবে। ভালো মানুষদের পিছনে রাজনীতিতে নামতে হবে এবং ভালো মানুষকে সাপোর্ট দিতে হবে। ভালো মানুষকে যদি আমরা সাপোর্ট দিই তাহলে বাংলাদেশের রাজনীতি খুব সুন্দর হবে এবং ভালো মানুষ যদি রাজনীতিতে আসে তারা দেশের জন্য কাজ করবে, দেশ উন্নয়নের জন্য কাজ করবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে, গরিব ধনী সবাইকে এক চোখে দেখবে এবং বাংলাদেশের সমস্ত ভালো কাজ তারা করতে পারবে। এবং অসৎ উদ্দেশ্য নিয়ে যারা আসে তারা কখনই ভালো কাজ করার উদ্দেশ্যে আসে না, তারা চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, দখলবাজি করবে। তো সেরকম নেতাদের কাছ থেকে দূরে থাকতে হবে। আপনার এলাকায় যেই নেতা সে যেই দল থেকে হোক না কেন, যদি ভালো মানুষ হয় তাহলে তাকে ভোট দিন, তাকে সমর্থন করুন, তাকে এগিয়ে নিয়ে যান এবং অসৎ উদ্দেশ্য থাকা যেই নেতা তাদের কাছ থেকে দূরে থাকুন যতটা সম্ভব। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আজকের মধ্যে এখানে শেষ করলাম, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।